হ্যালো, আমি বিশ্বজিৎ স্যার। আমার এই অনলাইন ক্লাসে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে এই ভিডিওতে আমি ক্লাস 12-এর রাষ্ট্রবিজ্ঞানের পৌর স্বায়ত্তশাসন ব্যবস্থা নিয়ে সংক্ষেপে আলোচনা করব। এর আগে এই অধ্যায়ে স্থানীয় স্বায়ত্তশাসন ব্যবস্থা নিয়ে আমি আলোচনা করেছিলাম। তারই একটা অংশ হলো পৌর স্বায়ত্তশাসন ব্যবস্থা। এই পৌর স্বায়ত্তশাসন ব্যবস্থা নিয়ে মূল আলোচনা শুরু করবার আগে তোমাদের একটু মনে করিয়ে দিই, যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করে রাখতে পারো এবং ভিডিওটি ভালো লাগলে পরে সকলকে শেয়ার করো ও একটু লাইক করো। চলো শুরু করি আজকের মূল আলোচ্য বিষয়। আজকে পশ্চিমবঙ্গে পৌর স্বায়ত্তশাসন ব্যবস্থা সম্পর্কে আমরা আলোচনা করব। এই যে পশ্চিমবঙ্গে পৌর স্বায়ত্তশাসন ব্যবস্থা, এর গোড়াপত্তন করেছিলেন 1882 খ্রিস্টাব্দে লর্ড রিপন। তিনিই হচ্ছে গিয়ে ভারতবর্ষে পৌর স্বায়ত্তশাসন ব্যবস্থাটাকে গড়ে তুলেছিল। তারপর পশ্চিমবঙ্গে 1932 সালে পৌর শাসন আইন পাশ হয়, তা হচ্ছে বঙ্গীয় পৌর আইন। এই আইন হচ্ছে গিয়ে পশ্চিমবঙ্গে পৌর আইনের জননী বলা হয়। কেন? কারণ স্বাধীনতার পরবর্তীকালে পশ্চিমবঙ্গে যে সমস্ত পৌর আইনগুলো পাশ হয়েছিল তা মূলত এই আইনটার উপর ভিত্তি করেই গড়ে উঠেছে। তাই এই আইনটাকে, অর্থাৎ বঙ্গীয় পৌর আইন 1932 সালের, একে হচ্ছে পশ্চিমবঙ্গের পৌর আইনের জননী বলা হয়। এরপর ভারত যখন স্বাধীন হয়ে গেল, স্বাধীনতার পর 1992 সালে পৌর স্বায়ত্তশাসন ব্যবস্থাটাকে ভালোভাবে গঠনের জন্য 74তম সংবিধান সংশোধনী আইন পাশ করা হলো। সেই আইনের সাথে সামঞ্জস্য রেখে 1993 সালে পশ্চিমবঙ্গ সরকার পশ্চিমবঙ্গ পৌর আইন পাশ করে। এই আইন অনুসারে পশ্চিমবঙ্গে 5 প্রকারের পৌরসভা গঠন করা হয়। সেই 5 প্রকার কী কী দেখো। প্রথমে ক শ্রেণী, যেখানে জনসংখ্যা 2,15,000-এর বেশি থাকবে যে শহরে, সেখানে ক শ্রেণীর পৌরসভা গঠিত হবে এবং সেখানে ওয়ার্ড সংখ্যা হবে 35টি। আর খ শ্রেণীর পৌরসভা গঠিত হবে কোথায়? যে শহরের জনসংখ্যা 1,70,000 থেকে 2,15,000-এর মধ্যে, সেখানে খ শ্রেণীর পৌরসভা গঠিত হবে এবং ওয়ার্ড সংখ্যা থাকবে 30টি। এইভাবে গ শ্রেণী, ঘ শ্রেণী ও উম শ্রেণী এবং জনসংখ্যার ভিত্তিতে এই পৌরসভাগুলি গঠন করা হয়েছে। এখানে তোমরা একটু মনে রাখবা যে পৌরসভার সর্বোচ্চ আসন সংখ্যা 35টি হতে পারে আর সর্বনিম্ন 9টি হতে পারে। তাই তো 9টির নিচে আসন বা ওয়ার্ড হচ্ছে গিয়ে পৌরসভায় থাকে না। ঠিক আছে? তাহলে এরপর আমরা দেখি, চলো, যে পৌরসভা নির্বাচনের ক্ষেত্র যেগুলো আছে বা যেখান থেকে পৌরসভার প্রতিনিধিরা নির্বাচিত হয়ে আসে, সেই ক্ষেত্রগুলোকে বলা হয় ওয়ার্ড। এবং যে সমস্ত প্রতিনিধিরা নির্বাচিত হয়ে আসে ওদেরকে আমরা বলি কাউন্সিলর। তাদের বয়স অন্তত 21 বছর হতে হবে। 21 বছর না হলে পরে কোনো ব্যক্তি কাউন্সিলর পদে ভোটে দাঁড়াতে পারে না। ঠিক আছে? এরপরে হচ্ছে গিয়ে পৌরসভার কর্তৃপক্ষ আছে মোট 3টি। একটা হচ্ছে পৌরসভা বা বোর্ড অফ কাউন্সিল, তারপর স্বপরিষদ চেয়ারম্যান এবং চেয়ারম্যান। এই 3টি কর্তৃপক্ষের দ্বারাই পৌরসভার যাবতীয় কাজকর্ম পরিচালিত হয়। তো প্রথমে আমরা দেখে নিই পৌরসভা কী জিনিস। পৌরসভা হচ্ছে নির্বাচিত প্রতিনিধিদের নিয়ে গঠিত, মানে যে সমস্ত কাউন্সিলররা বিভিন্ন ওয়ার্ড থেকে নির্বাচিত হয়ে আসলো তাদেরকে নিয়ে গঠিত একটা বোর্ড অফ কাউন্সিলর। তাই তো একেই বলা হয় পৌরসভা। তো এখানে শুধু হচ্ছে কি কাউন্সিলরে থাকে তা নয়, কিন্তু এখানে রাজ্য সরকারের দ্বারা মনোনীত কিছু প্রতিনিধিও থাকে, কিন্তু সেই সমস্ত মনোনীত প্রতিনিধিদের ভোট দেওয়ার ক্ষমতা থাকে না। যে কোনো সিদ্ধান্ত গ্রহণের ব্যাপারে কাউন্সিলররাই ভোট দেয় এবং তারাই সিদ্ধান্ত গ্রহণ করে। এবং এই যে কাউন্সিলর বা পৌরসভা, এদের কার্যকাল হলো 5 বছর করে। এরপর স্বপরিষদ চেয়ারম্যান পৌরসভার একটা অন্যতম কর্তৃপক্ষ। এটা গঠিত হয় কাদেরকে নিয়ে? চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান এবং ক শ্রেণীর পৌরসভা, সেখানে 5 জন কাউন্সিলর থাকবে। খ শ্রেণীর পৌরসভা, সেখানে 4 জন কাউন্সিলর থাকবে। আর গ শ্রেণীর পৌরসভায় 3 জন কাউন্সিলর। মানে চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান আর ক শ্রেণীর পৌরসভা হলে 5 জন কাউন্সিলর। যদি খ শ্রেণীর পৌরসভা হয় তাহলে সঙ্গে 4 জন কাউন্সিলর, আর গ শ্রেণীর পৌরসভা হলে পরে 3 জন কাউন্সিলর। এদেরকে নিয়ে গঠিত হয় স্বপরিষদ চেয়ারম্যান। কিন্তু মনে রাখবে এখানে একটা ব্যাপার, তা হলো ঘ আর উম, এই 2 শ্রেণীর যে পৌরসভা, সেখানে কিন্তু স্বপরিষদ চেয়ারম্যান থাকে না। সেখানে চেয়ারম্যানের হাতেই এই দায়িত্বটা, মানে এই বিভাগের দায়িত্বটা চেয়ারম্যানের হাতেই থাকে। চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান তারাই এই দায়িত্ব পালন করে, সেখানে আর কোনো পৃথকভাবে স্বপরিষদ চেয়ারম্যান থাকে না। ক, খ আর গ এই 3 শ্রেণীর পৌরসভাতেই স্বপরিষদ চেয়ারম্যান থাকে। ঘ শ্রেণী আর উম শ্রেণীর পৌরসভায় কোনো স্বপরিষদ চেয়ারম্যান থাকে না।
এরপরে আমরা দেখব সহপরিষদ চেয়ারম্যানের কাজ, মানে এই যে সহপরিষদ চেয়ারম্যানটা কি কি কাজ করে থাকে। যাবতীয় শাসন সংক্রান্ত কাজ এরা হচ্ছে গিয়ে দেখাশোনা করে, মানে পৌর এলাকায় শাসন সংক্রান্ত কি কি সিদ্ধান্ত নেওয়া হবে, কিভাবে তা প্রয়োগ করা হবে, সব ব্যাপারে হচ্ছে গিয়ে সহপরিষদ চেয়ারম্যানই কাজ করে। এছাড়া বড় কমিটি ও ওয়ার্ড কমিটিগুলোতে থাকে পৌরসভায়, সেই সমস্ত কমিটির কাজকর্ম তত্ত্বাবধান করা এই সহপরিষদ চেয়ারম্যানের কাজ। এছাড়া বাজেট বহির্ভূত যদি কোনো ব্যয় করতে হয় তাহলে সেই ব্যয় অনুমোদন করার দায়িত্ব সহপরিষদ চেয়ারম্যানের হাতে রয়েছে। এরপর আমরা দেখব চেয়ারম্যানের কাজ। চেয়ারম্যান মানে হচ্ছে গিয়ে পৌরসভার সভাপতি। নির্বাচিত কাউন্সিলররা পৌরসভার যে প্রথম অধিবেশনটা বসে সেই প্রথম অধিবেশনেই নিজেদের মধ্য থেকে একজনকে চেয়ারম্যান হিসাবে তারা নিয়োগ করে দেয়। ঠিক আছে, তাহলে নির্বাচিত কাউন্সিলররাই পৌরসভার চেয়ারম্যানকে নিয়োগ করে। এবং এই যে চেয়ারম্যান, তার কাজগুলো কি কি? তার কাজ হলো তিনি বোর্ড অফ কাউন্সিলর, মানে যে পৌরসভা একটু আগে দেখলাম, সেই পৌরসভা এবং সপরিষদ চেয়ারম্যানের সভায় সভাপতিত্ব করেন, মানে তিনিই হচ্ছে গিয়ে পৌরসভার সভাপতি। পৌরসভার প্রশাসনিক সিদ্ধান্তকে কার্যকর করা তারই হচ্ছে কর্তব্য। যাবতীয় প্রশাসনিক সিদ্ধান্ত তিনিই গ্রহণ করেন এবং তাকে কার্যকর করার ব্যাপারেও তাকেই হচ্ছে গিয়ে পদক্ষেপ নিতে হয়। ভাইস চেয়ারম্যান কেউ তিনি হচ্ছে গিয়ে নিয়োগ করেন, মানে পৌরসভার যিনি ভাইস চেয়ারম্যান থাকে তাকেও হচ্ছে চেয়ারম্যানই নিয়োগ করে। এছাড়া সদস্যদের মধ্যে কাজের দায়িত্বও তিনি বন্টন করেন, মানে কোন কোন কাউন্সিলরের হাতে কোন কোন বিভাগের দায়িত্ব দেওয়া হবে, কোন কোন কাজ তারা করবে, কিভাবে করবে, এই সমস্ত দায়িত্ব বন্টন করা চেয়ারম্যানের অন্যতম গুরুত্বপূর্ণ কাজ। মানে চেয়ারম্যান হলেন পৌরসভার একদম প্রধান, তিনি হচ্ছে গিয়ে যেমন রাজ্যের মুখ্যমন্ত্রী বা রাষ্ট্রের প্রধানমন্ত্রী, তেমনভাবে পৌরসভার প্রধান হচ্ছে চেয়ারম্যান, তিনিই হচ্ছে সব ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণ করে থাকেন। এরপর আমরা দেখব কমিটি ব্যবস্থা সম্পর্কে। পৌরসভায় 6 ধরনের কমিটি আছে, যথা বড় কমিটি, ওয়ার্ড কমিটি, যৌথ কমিটি, বিশেষ কমিটি, ঐতিহ্য সংরক্ষণ কমিটি ও হিসাব পরীক্ষা কমিটি। তাহলে পৌরসভার যাবতীয় কাজকর্ম করবার জন্য বেশ কিছু কমিটি রয়েছে। সেই কমিটিগুলো হচ্ছে গিয়ে বড় কমিটি, ওয়ার্ড কমিটি, যৌথ কমিটি, বিশেষ কমিটি, ঐতিহ্য রক্ষা কমিটি ও হিসাব পরীক্ষা কমিটি। এর মধ্যে বিশেষ উল্লেখযোগ্য হলো বড় কমিটি। 3 লক্ষ বা তার বেশি জনসংখ্যা বিশিষ্ট পৌরসভায় পরস্পর সংলগ্ন অন্তত 6টি ওয়ার্ড নিয়ে এই বড় কমিটি গঠিত হয়। তাই এটা কোথায় গঠিত হয়? যে শহরের বা যে পৌরসভার জনসংখ্যা 3 লক্ষের বেশি হবে সেখানেই হচ্ছে গিয়ে বড় কমিটি থাকবে। যেখানে 3 লক্ষের কম জনসংখ্যা সাধারণত সেখানে বড় কমিটি থাকে না। পাশাপাশি সংলগ্ন 6টি ওয়ার্ড নিয়ে এই বড় কমিটি গঠিত হয় এবং ওই 6টি ওয়ার্ডের যারা কাউন্সিলর থাকে তারাই এই কমিটির সদস্য হয়। সপরিষদ চেয়ারম্যানের তত্ত্বাবধানে এই কমিটিগুলো কাজ করে। এই কমিটি ছাড়াও পৌরসভায় আরও কয়েকটা বিশেষ কমিটি আছে, সেগুলো হচ্ছে ওয়ার্ড কমিটি। পৌরসভায় প্রত্যেকটি ওয়ার্ডে, মানে প্রত্যেকটা পৌরসভার প্রত্যেকটি ওয়ার্ডে নির্বাচিত কাউন্সিলর ও অন্য কয়েকজন সদস্য নিয়ে একটা করে ওয়ার্ড কমিটি গঠনের কথা বলা হয়েছে। সেই ওয়ার্ডের যিনি নির্বাচিত কাউন্সিলর থাকবেন তিনিই হচ্ছে ওই কমিটির সভাপতি হবেন। এছাড়া অন্য যে সদস্য, সেই সদস্যের সংখ্যা কমপক্ষে 7 জন হবে আর ম্যাক্সিমাম 17 জন হতে পারে। এই সদস্য কত হবে তা সপরিষদ চেয়ারম্যানই ঠিক করে যে কোন ওয়ার্ড কমিটিতে কতজন করে সদস্য রাখা হবে। ঠিক আছে, তাহলে এই যে ওয়ার্ড কমিটি, এখানে কিন্তু মনে রাখবা মাসে একবার করে এই কমিটির সভা বসে। ওয়ার্ড কমিটি গঠনের 15 দিনের মধ্যেই প্রথম সভা ডাকতে হয়, তারপর প্রতি মাসে একবার করে সভা বসে। এছাড়া 30শে জুন এর বার্ষিক সভা বসে এবং অক্টোবর মাসের শেষের দিকে অথবা নভেম্বর মাসের প্রথম দিকে এই সভার বা এই কমিটির ষান্মাসিক সভা বসে। তাহলে ষান্মাসিক সভা, বার্ষিক সভা ছাড়াও প্রত্যেক মাসে একবার করে ওয়ার্ড কমিটির সভা আয়োজিত হয়। এই সভার বা এই কমিটির সভাপতি হন হচ্ছে কাউন্সিলর, মানে সেই ওয়ার্ডের কাউন্সিলরই এই কমিটির সভাপতি হিসাবে কাজ করেন। এই কমিটির প্রধান কাজগুলো কী কী? এই কমিটি একাধিক কাজ করে থাকে, যেমন ওয়ার্ডের বিভিন্ন উন্নয়ন পরিকল্পনা রচনা করা এই ওয়ার্ড কমিটির কাজ। ওয়ার্ডের সমস্যা কী কী আছে সেগুলো নির্ধারণ করা এর কাজ। রাস্তা ও বাড়ির
ক্রমিক সংখ্যা দেওয়া, মানে প্রত্যেকটা বাড়ির যে একটা নাম্বার থাকে সেটা দেয়, রাস্তার যে নাম বা নাম্বার থাকে সেগুলো দেয়, রাস্তাঘাট ও নালা নর্দমা যেগুলো থাকে সেগুলো রক্ষণাবেক্ষণ করা, তার সংস্কার করা, সেগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করার দায়িত্ব দেখাশোনা করা, এগুলো সবই ওয়ার্ড কমিটিকে করতে হয়। এছাড়া হচ্ছে পৌরসভায় আরও একটা বিশেষ কমিটি হলো স্থায়ী কমিটি। পৌরসভায় 6 ধরনের স্থায়ী কমিটি আছে, যেমন অর্থ ও সম্পদ সংগ্রহ স্থায়ী কমিটি, কঠিন বর্জ্য পদার্থ পরিচালনা স্থায়ী কমিটি, জল সরবরাহ স্থায়ী কমিটি, এরকম একাধিক স্থায়ী কমিটি আছে। মোট 6টি স্থায়ী কমিটি আছে। এই কমিটিগুলি সদস্য সংখ্যা 3 থেকে 9 জন হয়, মানে এক একটা কমিটি সদস্য সংখ্যা মিনিমাম 3 জন হবে আর ম্যাক্সিমাম 9 জন হবে। এখন কতজনকে নিয়ে গঠিত হবে তা স্থির করবে স্বপরিষদ চেয়ারম্যান। তারাই হচ্ছে স্থির করে দেয় কোন কমিটিতে কতজন সদস্য থাকবে এবং কারা কারা সেখানে নিযুক্ত হবে। এছাড়াও পৌরসভায় আরও কিছু কমিটি থাকে, যেমন ঐতিহ্য রক্ষা কমিটি। অনেক পৌরসভা আছে যেখানে বিশেষ গুরুত্বপূর্ণ স্থান, প্রাসাদ বা গৃহ আছে, সেগুলো যে ঐতিহ্যমূলক স্থানগুলো সেগুলোকে সংরক্ষণ করার দায়িত্ব থাকে এই ঐতিহ্য রক্ষা কমিটি। এছাড়াও যৌথ কমিটি আছে, বিশেষ কমিটি আছে, ওই হিসাব পরীক্ষা কমিটিও পৌরসভার বিভিন্ন রকম কাজ করে থাকে। ঠিক আছে, তাহলে এই গেল পৌরসভার কমিটি ব্যবস্থা। এরপর পৌরসভার কাজগুলো আমরা দেখি। পৌরসভা কি কি কাজ করে? পৌর আইনের 6ষ্ঠ অধ্যায়ে 63 থেকে 66 নং ধারায় এই পৌরসভার ক্ষমতা ও কাজগুলি নিয়ে আলোচনা করা হয়েছে। পৌরসভার কাজকে দেখো কয় ভাগে ভাগ করা হয়? পৌরসভার কাজকে 3 ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে আবশ্যিক কাজ, স্বেচ্ছাধীন কাজ ও হস্তান্তরিত কাজ। তাহলে পৌরসভা এই 3 ধরনের কাজ করে থাকে। তার মধ্যে আবশ্যিক কাজগুলি কি কি? আবশ্যিক কাজ আছে 49টি, যেমন রাস্তাঘাট নির্মাণ করা, পানীয় জল সরবরাহর ব্যবস্থা করা, নালা নর্দমা পরিষ্কার করা, জন্ম মৃত্যু নথিভুক্ত করা, বস্তি উন্নয়ন করা, প্রশাসনিক নথিপত্রগুলোকে সংরক্ষণ করা ইত্যাদি 49 রকমের কাজ তারা হচ্ছে গিয়ে করে থাকে। এরপরে আসছে স্বেচ্ছাধীন কাজ। পৌরসভার 41টি স্বেচ্ছাধীন কাজ রয়েছে, যেমন হাসপাতাল, প্রসূতি সদন, শিশু কল্যাণ কেন্দ্র, অনাথ আশ্রম স্থাপন করা ও রক্ষণাবেক্ষণ করা, প্রাকৃতিক দুর্যোগে ত্রাণ কার্য চালানো, প্রাক প্রাথমিক বিদ্যালয় স্থাপন করা এবং তার রক্ষণাবেক্ষণ করা, মেলা ও প্রদর্শনীর আয়োজন করা, আর যারা গৃহহীন আছে তাদের গৃহ প্রদান করা। তাহলে এই রকম 41 রকমের কাজ বা স্বেচ্ছাধীন কাজ পৌরসভার আছে, যেগুলো তারা করতে পারে, মানে করতে তারা বাধ্য নয়। আবশ্যিক কাজ তাদের করতেই হবে, কিন্তু স্বেচ্ছাধীন কাজ করতে কিন্তু পৌরসভা বাধ্য নয়। তারা এগুলো জনকল্যাণের জন্য বা এলাকার উন্নয়নের জন্য এই কাজগুলো তারা করতে পারে, তাই এগুলোকে বলা হচ্ছে স্বেচ্ছাধীন কাজ। এই 2 রকমের কাজ ছাড়াও আরও এক রকমের কাজ রয়েছে, তা হচ্ছে হস্তান্তরিত কাজ। রাজ্য সরকার যে সমস্ত কাজের দায়িত্ব পৌরসভাকে দেয় তাকে বলা হয় হস্তান্তরিত কাজ। মানে রাজ্য সরকার মনে করো কোনো একটা কাজের দায়িত্ব পৌরসভাকে দিয়ে বলল তোমরা এই কাজটাকে পরিচালনা করো বা দেখাশোনা করো, তাহলে সেই কাজটাকে বলা হবে হস্তান্তরিত কাজ। এই 65 নং ধারায় এই বিষয়টার উল্লেখ আছে। মোট 17টি কাজের দায়িত্ব সেখানে লেখা আছে, মানে 17 রকমের কাজ রাজ্য সরকার পৌরসভাকে দিতে পারে। যেমন কি কি? শহর ও গ্রাম পরিকল্পনার দায়িত্ব দিতে পারে, ক্ষুদ্র ও কুটির শিল্পের উন্নয়নের দায়িত্ব দিতে পারে, এসটি এসসি মানে তপশিলি জাতি উপজাতিদের উন্নয়নের দায়িত্ব দিতে পারে, কর্মসংস্থান কর্মসূচি গ্রহণের দায়িত্ব দিতে পারে, অসামরিক প্রতিরক্ষা বাহিনী গড়ে তুলবার দায়িত্ব দিতে পারে। তাহলে এই সমস্ত দায়িত্ব দিলে পরে পৌরসভা সেই কাজগুলো করতে বাধ্য। তাহলে এগুলোকে বলা হয় হস্তান্তরিত কাজ। এছাড়া পৌরসভা যে কাজ করছে, এই যে নানা রকম কাজ করে যাচ্ছে, পৌরসভা যে একাধিক কর্মচারী আছে তাদের বেতন দিচ্ছে, পৌরসভার কাজকর্ম পরিচালনার জন্য প্রচুর টাকা খরচা হচ্ছে, তাদের হাতে এই টাকা আসে কোথা থেকে? তাদের হচ্ছে নিজস্ব সূত্র থেকে আদায় করা কিছু কর, মানে বাজার দোকানপাট, সেখান থেকে তারা কর আদায় করে, অভিকর বা জরিমানা আদায় করে, এখান থেকে তাদের কিছু আয় হয়। এছাড়া রাজ্য সরকার প্রতি বছর পৌরসভাগুলিকে নির্দিষ্ট পরিমাণ আর্থিক সাহায্য বা অনুদান দিয়ে থাকে। এছাড়া পৌরসভাগুলি প্রয়োজনে ব্যাংক থেকে বা অন্য কোনো আর্থিক প্রতিষ্ঠান থেকে তারা প্রয়োজনে ঋণ গ্রহণ করতে পারে। তাহলে পৌরসভার আয়ের এগুলো হচ্ছে প্রধান উৎস। এইখান থেকে যে আয় তারা করলো সেই আয়টাকেই তারা বিভিন্ন কাজে ব্যয় করে থাকে এবং তার হিসাব রক্ষার জন্য হিসাব রক্ষা কমিটিও রয়েছে। এখানে মনে রাখবে গ্রাম সংসদ, মানে গ্রামে গ্রাম সংসদ থাকে, আমরা তো পৌরসভা নিয়ে আলোচনা করছি, তো সেখানে ওয়ার্ড কমিটি রয়েছে। তো এই গ্রাম সংসদ এবং ওয়ার্ড কমিটির বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প কার্যকর করবার জন্য যে বিশেষ কমিটি গঠন করা যায় তাকেই বলা হয় বেনিফিশিয়ারি কমিটি। তাহলে বেনিফিশিয়ারি কমিটি হচ্ছে একটা বিশেষ কমিটি,
ওয়ার্ডের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প কার্যকর করবার জন্য এই কমিটি, পৌরসভা বা ওয়ার্ড কমিটি, তারা হচ্ছে এটাকে গঠন করতে পারে। এটাকে বলা হয় বেনিফিশিয়ারি কমিটি। এটা গ্রামেও থাকে, শহরেও থাকে। এইবার আমরা দেখব কলকাতার পৌর নিগম। এতক্ষণ আমরা দেখলাম পৌরসভা সম্পর্কে, তাই তো। এছাড়া হচ্ছে কি পৌর স্বায়ত্তশাসন ব্যবস্থার আরেকটা বিভাগ হচ্ছে পৌর নিগম। মানে আমরা আগের ভিডিওতে দেখেছিলাম বড় বড় যেগুলো শহর, মেট্রোপলিটন টাউন, সেখানে কর্পোরেশন গঠন করা হয়, যেমন ক্যালকাটা কর্পোরেশন, শিলিগুড়ি কর্পোরেশন, দুর্গাপুর কর্পোরেশন, এরকমভাবে একাধিক পৌর নিগম বা কর্পোরেশন গড়ে তোলা হয়েছে। তো এই যে কলকাতা পৌর নিগম আইন, এটা কবে পাস হয়েছিল? 1951 সালে, স্বাধীনতার পর নতুনভাবে কলকাতা পৌর নিগমের আইন পাস হয়েছিল। কলকাতা যে পৌর নিগমটা আছে, তার আগে ওয়ার্ড সংখ্যা ছিল 141, কিন্তু এখন ওয়ার্ড সংখ্যা অনেকটা বেড়ে গেছে, 144টি হয়েছে। তো এই পৌর নিগমেরও মোট কর্তৃপক্ষ 3টি, ঠিক যেমন পৌরসভার মোট কর্তৃপক্ষ 3টি, পৌরসভা, স্বপরিষদ, চেয়ারম্যান আর চেয়ারম্যান, ঠিক তেমন হবে পৌর নিগমে 3টা কর্তৃপক্ষ থাকে, যথা কর্পোরেশন, স্বপরিষদ, মেয়র আর মেয়র। এই মেয়রকে বলা হয় কলকাতার মুখ্যমন্ত্রী, ঠিক আছে। কলকাতা পৌর নিগমের যে মেয়র হয় তাকে কলকাতার মুখ্যমন্ত্রীও বলা হয়ে থাকে। স্বপরিষদ মেয়র কীভাবে গঠিত হয়? মেয়র, ডেপুটি মেয়র এবং অনধিক 10 জন সদস্য নিয়ে, মানে টোটাল হচ্ছে কি 12 জন, 10 জন প্লাস মেয়র আর ডেপুটি মেয়র মিলে 2 জন, তাই টোটাল 12 জনকে নিয়ে এই স্বপরিষদ মেয়র গঠিত হয়। এদের কাজও হচ্ছে পৌরসভার কাজগুলো যেমন ঠিক তেমনই। এরপর মেয়রের নির্বাচন। এই যে মেয়র হচ্ছে গিয়ে পৌর নিগমের প্রধান কর্তা, ঠিক যেমন পৌরসভার প্রধান কর্তা হচ্ছে চেয়ারম্যান, ঠিক তেমনভাবে পৌর নিগমের প্রধান কর্তা হচ্ছে মেয়র। এই মেয়র কীভাবে নির্বাচিত হয়? ওই চেয়ারম্যানের মতনই পৌর নিগমে হচ্ছে প্রথম যখন সভা বসে, তখন নির্বাচিত কাউন্সিলররাই নিজেদের মধ্য থেকে একজনকে মেয়র হিসাবে নির্বাচন করে নেয়। এই মেয়রের প্রধান কাজ কী কী? ডেপুটি মেয়র এবং স্বপরিষদ মেয়রের অন্যান্য সদস্যদের মনোনীত করা। ডেপুটি মেয়রকে ইনিই মনোনীত করেন। এছাড়া স্বপরিষদ যে মেয়র থাকে, সেখানে যে অন্যান্য সদস্যদের নিয়োগ করতে হয়, তা মেয়রই হচ্ছে গিয়ে করে থাকে। স্বপরিষদ মেয়রের সভাপতিত্ব করা, মানে পৌরসভা বা হচ্ছে গিয়ে পৌর নিগম বা স্বপরিষদ যে মেয়র থাকে, সেখানে সভাপতির দায়িত্ব মেয়রকেই পালন করতে হয়। পৌর নিগমের প্রশাসনিক কাজও দেখাশোনা করা তার অন্যতম কর্তব্য। তাহলে এইভাবে আমরা এই ভিডিওতে কি শিখলাম? আমরা শিখলাম পৌরসভা সম্পর্কে জানলাম, আর পৌর নিগম সম্পর্কে আমরা সংক্ষিপ্ত একটা ধারণা গ্রহণ করলাম। এখান থেকে ছোট প্রশ্ন আসবে, তাই তোমরা যাবতীয় ছোট প্রশ্ন তোমরা এখান থেকে সাজিয়ে নিতে পারো। বিষয়টা তোমরা ভালো করে দেখো প্রথম থেকে শেষ পর্যন্ত, তাহলে তোমরা একাধিক প্রশ্নের উত্তর তোমরা এখান থেকে পেয়ে যাবে। তাহলে ভিডিওটি ভালো লাগলে পরে একটু লাইক করো, সকলকে শেয়ার করো, এবং যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করে রাখতে পারো।